স্বাগত নিউজের সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে লাখো মানুষের সাথে ইফতার করলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যেখানে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন গুতেরেস। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের দেখতে আসায় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রত্যাবাসনে সব ধরনের সহায়তার কথা জানান। উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেলিপ্যাড ঘিরে লাখো মানুষের সমাগম। দুই পাশের পাহাড়ি ঢাল আর নিচের সমতল জুড়ে যেন মিলন মেলা রোজাদার রোহিঙ্গাদের। প্রায় ১ লাখ মানুষের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার আয়োজন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই আয়োজনেই রোহিঙ্গা ক্যাম্পে এই উৎসব। শুক্রবার বিকেলে অনুষ্ঠানস্থলে পৌঁছালে রোহিঙ্গারা উল্লাসে ফেটে পড়েন। ডক্টর ইউনুস তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। লাখো মানুষের এই আয়োজন শুধু যে ইফতার তা নয়, এ যেন নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে দাঁড়ানোর এক বার্তাই দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গারা বিশ্বাস করেন বিশ্ববরেণ্য এই দুই ব্যক্তিত্ব তাদের পাশে থাকলে দীর্ঘদিনের তাদের যে স্বপ্ন স্বদেশের প্রত্যাবাসনের, সেটির এক ধাপ এগিয়ে যাবে সহসাই। পরে রোহিঙ্গাদের উদ্দেশ্যে কথা বলেন জাতিসংঘ মহাসচিব। জানান, মিয়ানমারে ফেরার আগ পর্যন্ত তাদের পাশে আছে জাতিসংঘ। সর্বোচ্চ সংযম, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সাম্প্রদায়িক উত্তেজনা বন্ধে মিয়ানমারের সব পক্ষকে আমরা আহ্বান জানাই। আমি মনে করি এখানে আর্থিক সহায়তা কমলে নিরবিচ্ছিন্ন বিপর্যয় হবে, মানুষ ভুগবে এবং মারা যাবে। পরে সবার সাথে ইফতার করেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের সামনে স্থানীয় ভাষায় বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের কথা উল্লেখ করে তাদের ফেরত পাঠাতে জাতিসংঘের মহাসচিবের সাথে থাকার কথা বলেন তিনি। যত তাড়াতাড়ি পারা যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝাগণ যোগ্যই অনরাও নিজের থেকে গিয়ে বলতে আমরা দুনিয়ার মানুষের সব আরা করছম, আর ক্ষমতা আনাতে আসতে আনা পাইছম। আগামী বছর রোজার ঈদে রোহিঙ্গাদের মিয়ানমারেই জাতিসংঘের মহাসচিবকে সংবর্ধনা দেওয়ার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রতিউত্তরে সামনের বছর মিয়ানমারে রোহিঙ্গাদের সাথে ইফতার করার ইচ্ছার কথা জানান আন্তোনিও গুতেরেস। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, উখিয়া, কক্সবাজার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আজ বৈঠক করবেন সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। এর আগে সকালে জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন তিনি। দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতীয় ঐক্যমত কমিশন ও সুশীল সমাজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন গুতেরেস। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। যোগ দেবেন প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার অনুষ্ঠানেও। রোববার বাংলাদেশ ছাড়বেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া ঠেকাতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনের ডাটাবেস ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন। ইউএনএইচসিআর ছাড়া বাংলাদেশে রোহিঙ্গাদের আর কোনো পূর্ণাঙ্গ ডাটাবেস নেই। এতে রোহিঙ্গাদের আঙুলের ছাপ দিয়েই তাদের শনাক্ত করা যাবে। আগামী সোমবার ইউএনএইচসিআর-এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার অভিযোগ অনেক দিনের। এমনকি নির্বাচনী বৈতরণী পার হতেও স্থানীয় অনেক জনপ্রতিনিধির বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ রয়েছে। এখনো প্রায়ই রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার খবর আসে গণমাধ্যমে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা 12 লাখের বেশি। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের ভোটার বানানোর কার্যক্রম ঠেকানোই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। বিষয়টির স্থায়ী সমাধানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর-এর শরণাপন্ন হয়েছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমরা উভয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ করি যে আপনারা ইউএনএইচসিআরকে একটু অনুরোধ করেন যাতে এই ডাটাবেসটা আমাদেরকে তারা ব্যবহার করার সুযোগ দেয়, যাতে করে রোহিঙ্গারা যেন আমাদের এখানে ঢুকে পড়তে না পারে, আমরা সেই প্রোটেকশনটা নিতে পারি, সেই ব্যবস্থা করতে পারি। রোহিঙ্গারা এদেশে পালিয়ে আসার সময় আঙ্গুলের ছাপসহ একটি ডাটাবেস তৈরি করেছিল ইউএনএইচসিআর। এটাকেই কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের যে একটা ডাটাবেস করা হয়েছে ইউএনএইচসিআর-এর পক্ষ থেকে, এই ডাটাবেসটা এই মুহূর্তে আমাদের কাছে নেই। না থাকার কারণে
আমরা কোনো রোহিঙ্গা বায়োমেট্রিক দিয়ে ঢুকে পড়ছে কিনা এটা ওই সফটওয়্যার দিয়ে আমরা চেক করতে পারছি না। আগামী সোমবার ইউএনএইচসিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসতে পারে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আমরা তো প্রতিনিয়তই যেহেতু ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা বুঝতে পারি না, কারণ কক্সবাজারে অনেক লোকের ল্যাঙ্গুয়েজ আর রোহিঙ্গাদের ল্যাঙ্গুয়েজ তো অলমোস্ট সেম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভোক্তার অধিকার সংরক্ষণে 2009 সালে আইন প্রণয়ন হলেও এর সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। আইনি সীমাবদ্ধতার কারণে সুরাহা হচ্ছে না অনেক অপরাধেরও। এই অবস্থায় কোনো কোনো ক্ষেত্রে সময় সাপেক্ষ হলেও নিষ্পত্তির প্রতিশ্রুতি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আর ক্যাবের দাবি যে সর্ষে ভূত তাড়াবে তাতেই বাস ভূতের। এমন পরিস্থিতিতে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। যেমন তেল বলেন, এটা বলেন, সেটা বলেন, সব কিছুতে দেখবেন ভেজাল, না হয় একটু কম, না হয় একটু এর মধ্যে একটা 2 নম্বর একটা কিছু আছে। কোহিনুর হক বাজার করতে এসে এভাবেই ক্ষোভ জানালেন তিনি। শুধু ওজন কিংবা পরিমাপে কম দেয়া নয়, অসৎ ব্যবসায়ীর চক্করে প্রতিনিয়তই ঠকছেন তার মতো ক্রেতারা। কখনো দাম দিয়ে কিনছেন মানহীন পণ্য, কখনো বা নতুন মোড়কে মেয়াদ উত্তীর্ণ ভেজাল খাবার। তরমুজ তো কেজি হিসাবে বেচার কথা না, কারণ তরমুজ তো আনে পিস হিসাবে। সে পিস হিসাবে 150 টাকা আনলে সে এখানে 400 টাকা করে বেচে। বাচ্চাদের জন্য 2 বক্স চকলেট কিনে বাসায় নিয়ে আসি। রাত 12টার সময়টা যখন খুলি দেখি যে প্রচুর বিশ্রী গন্ধ, ফাঙ্গাস পড়ে গেছে। তো ওনাদের আমি জানানোর চেষ্টা করি, কিন্তু ওনারা তো কলটা রিসিভই করেন না। পরে আমি ভোক্তা অধিকারকে জানাই। ব্যবসায়ীদের এমন অপকর্মের অভিযোগ হরহামেশাই পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে ই কমার্স, স্বাস্থ্যসেবা, বাড়ি ভাড়ার মতো খাতে প্রতারিত হলেও ভোক্তার নেই প্রতিকারের পথ। আমার ইভিলিতে আসলে অর্ডার করা ছিল 2021 সালে। আমার অলমোস্ট অনেকগুলো টাকা 4 বছর ধরে ওদের কাছে আছে। এটা যে আমি পাবো কি পাবো না, এটার এখন পর্যন্ত কোনো ঠিক ঠিকানা নাই এবং এটার ব্যাপারে কোনো আপডেটও নাই। সংস্থাটির তথ্য মতে গেল বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 69,832টি। এর মধ্যে শুধু ই কমার্স খাতেই অভিযোগ 2 লাখের কাছাকাছি, আর সাধারণ অভিযোগ প্রায় 22,500। এসব অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছে 19,711টির, প্রক্রিয়াধীন আছে 2,814টি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হয়। যদিও আমাদের দায়িত্ব হলো প্রশাসনিক, কিন্তু প্রক্রিয়াটা হলো অনেকটা বিচারিক। এটা আধা বিচারিক বলবো, কোয়াসি জুডিশিয়াল। সেখানে একজন ব্যক্তি অভিযোগ দিলেই সাথে সাথেই আপনার নিষ্পত্তি করা সম্ভব না। আমাদের এখতিয়ারের মধ্যে জরিমানার বাইরে যাওয়ার উপায় নেই। ভোক্তা অধিকার সংরক্ষণে আইনের বাস্তবায়ন একেবারে নেই বলেই মনে করে ক্যাব। ভোক্তা অধিদপ্তরের যে আজকে যে বাণিজ্য উপদেষ্টা, উনি একটা শিল্পগোষ্ঠী এবং যারা বাজারে সিন্ডিকেট করে এদের মধ্যে উনিও একজন। এই সরকারও এই যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই ধরনের ব্যবস্থা নেয়নি। আইনের বাস্তবায়ন এই সরকারও করতেছে না। ক্ষেত্র বিশেষে এসব প্রতারণায় সরকার সহায়তা করছে বলেও দাবি করেন তিনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেওয়া হচ্ছে 25শে মার্চের টিকিট। এবারও ট্রেনের শতভাগ টিকিট মিলছে অনলাইনে। বিস্তারিত জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন স্টেশনের চিত্র কেমন, কোনো অভিযোগ আছে কিনা, কি বলছে স্টেশন কর্তৃপক্ষ, এবং কালোবাজারির কোনো অভিযোগ কেউ করছে কিনা জানাবেন বিস্তারিত। দেখুন উর্মি, এই কালোবাজারি ঠেকাতেই কিন্তু রেল কর্তৃপক্ষ বিগত বছরের বা প্রতি বছরের মতো কিন্তু এই বছরের শতভাগ অনলাইন টিকিট, অগ্রিম টিকিট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে কোনো প্রকার কালোবাজারি সৃষ্টি না হয় সে বিষয়টা। এমনকি এছাড়াও রেল কর্তৃপক্ষ যেটা বলছেন যে রেল কর্তৃপক্ষ এবার যে বিষয়টি আমরা প্রতি বছরই দেখে আসছি, 8 থেকে 10 জোড়া ট্রেন চলাচল করে থাকে, বিশেষ ট্রেন চলাচল করে থাকে ঈদ উপলক্ষে। তবে এবার যেটা হচ্ছে 5টি জোড়া ট্রেন চলাচল করবে। আর এই ক্ষেত্রে আজকে দেওয়া হচ্ছে 25 মার্চের টিকিট এবং কি অগ্রিম টিকিট। সেই টিকিটটা কিন্তু আপনি জানেন যে দেশের পশ্চিমা অঞ্চলের সকাল 8টা থেকে এই অগ্রিম টিকিট অনলাইনে ইস্যু করা হবে এবং কি পূর্বাঞ্চলের যে টিকিট দেওয়া হবে সেটা কিন্তু বেলা 12টার দিকে অনলাইনে ইস্যু করা হবে। ইতিমধ্যেই যেহেতু 8টা এখন 9টা বাজে, 1 ঘন্টা পার হয়ে গেছে, তো সেক্ষেত্রে অনেকেই এসেছেন এখানে। তবে কোনো প্রকার অভিযোগ এখনও কিন্তু আমরা দেখতে পাইনি। বরাবরই আমরা যেটা দেখে আসছি যে সাধারণ যাত্রীদের একটি অভিযোগ থাকে, অল্প
অল্প সময়ের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে যে অনলাইনে টিকিটগুলো দেওয়া হয় সেগুলো শেষ হয়ে যায় এবং কি এখানেও আরও অনেকেই বলছেন যে সার্ভার ডাউন থাকে, সেসব বিষয় কিন্তু তারা তুলে ধরেন। তবে এখন পর্যন্ত যাত্রীদের যে কাউন্টারে এসে টিকিট নিয়ে যাওয়া সেটা কিন্তু আমরা দেখিনি বা কোনো ধরনের সার্ভার ডাউনের আমরা সেই অভিযোগও পাইনি। তো সব কিছু বলা যায় যে এখন পর্যন্ত যাত্রীরা তারা কিন্তু যারাই আসছেন এখন যে কাউন্টারগুলোতে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রতিদিনের যে ট্রেনের শিডিউলের যে টিকিট ক্রয় করার যে বিষয়টি তারা কিন্তু এখান থেকে ক্রয় করছেন। আর এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু আজকে 15 মার্চ 25 মার্চের টিকিট এমনকি 26 থেকে এভাবে কিন্তু বলা যায় যে এবার এছাড়া চাঁদ দেখার উপর নির্ভর করে 31 মার্চ এবং কি 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ঈদ যাত্রায় এবার প্রতিদিন ঢাকা থেকে 35,315টি অগ্রিম টিকিট পাবেন যাত্রীরা। তো সবশেষে বলা যায় যে উর্মি হয়তো অপেক্ষা করতে হবে এখানে যে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা বা সার্ভার ডাউনের কোনো বিষয় আছে কিনা কিংবা অনেকেই ব্যর্থ হচ্ছেন কিনা সেসব বিষয় অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম। গাজীপুর সড়ক মহাসড়কে আটকে প্রায় প্রতিদিনই হচ্ছে বিক্ষোভ ও অবরোধ। দাবি আদায়ে শ্রমিকরা রাস্তায় নেমে আসায় বন্ধ থাকছে যান চলাচল। এ কারণে এবার ঈদযাত্রায় এই রুটে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। তাই দাবি উঠেছে ঈদের সময় মহাসড়ক দুটি অবরোধের আওতামুক্ত রাখার। তবে অবরোধের জন্য কারখানা কর্তৃপক্ষকে দুষছেন শ্রমিকরা। ঈদের আগে ব্যস্ত হয়ে ওঠে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। ঈদযাত্রায় ঘরমুখ মানুষের কারণে এসব সড়ক মহাসড়কে গাড়ির চাপ বাড়ে প্রায় দ্বিগুণ। তবে কখনো বকেয়া বেতন, কখনো ঈদ বোনাস, আবার কখনো সড়ক দুর্ঘটনায় সহকর্মী নিহতের ক্ষোভ নিয়ে রাস্তায় নামেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে রাস্তায় যান চলাচল বন্ধ থাকে ঘন্টার পর ঘন্টা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও থেমে নেই মহাসড়ক অবরোধ। মহাসড়কের এই অবস্থায় ক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। এমন চলতে থাকলে ঈদে চরম ভোগান্তির আশঙ্কা তাদের। গার্মেন্টসে বা যে কোনো কিছু হইলেই আয় রুট ব্যারিকেড। আজকে 5-6টা দিন ধরে মনে করেন আমরা একই ভোগাভুক্ত আছি। এইভাবে প্রতিনিয়ত যে রাস্তায় কিভাবে এরা দাঁড়াইতেছে, সমস্যা হইতেছে এখানে, ওদের দাবি ওরা মিটাই নিতেছে, আমাদের কেন ভোগান্তি, কেন আমরা ভোগান্তিতে ভুগবো? তবে শ্রমিকরা বলছেন বাধ্য হয়ে তারা নামছেন সড়কে। 15 দিন যাবৎ আমরা কাজ করতেছি, তাদেরকে জানাইতেছি, তারা কোনো কিছুই সাড়া দেয় না আমাদের কথাই। নিয়মে যা দাবি দাবা আছে এইখানে বাস্তবায়ন করবে, আমরা রাজপথ থেকে চলে যাব। আমরা কোনো ভাঙচুর করি না, গাড়ি ভাঙচুর করি না। আমাদের হাজার নাচ দিতে হবে, আমাদের ঈদ নাচ দিতে হবে। তারা অনেকদিন ধরে চালানো হচ্ছে, তারা আমাদের কিছু বলে না। ঈদযাত্রায় যেন ভোগান্তি না হয় সেজন্য মালিকপক্ষকে বেতন ও ঈদ বোনাস চলতি মাসের 20 তারিখের মধ্যে পরিশোধের নির্দেশনা দিয়েছে পুলিশ। ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন শ্রমিকদের, ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন 20 রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা এ পথ দিয়ে চলাচলকারীদের। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। বিশ্ব পঙ্গু দিবস আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে যখন পঙ্গুত্বের শিকার হতে হয় তখন নেমে আসে অন্ধকার। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি এমন হাজারো শারীরিক প্রতিবন্ধীর। মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খালেদ মিয়া একমাত্র ছেলে শাহানকে নিয়ে এখন তার 4 দেয়ালে বন্দি জীবন। জন্ম থেকেই প্রতিবন্ধী খালেদ মিয়া লাঠিতে ভর করে হাঁটতে পারলেও 2 বছর ধরে একেবারেই চলতে পারেন না। একমাত্র ছেলে শাহানও হয়ে পড়েছে বাবার সঙ্গী। শাহান 9ম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে গেলেও এখন আর চলাচল করতে পারে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুচোখে অন্ধকার দেখছেন খালেদ মিয়া। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি প্রতিবেশীদের। ফুলারা ডাক্তারি করার পাওয়া ভাঙিয়েছে, চিকিৎসা করাইতে পারেন না, বাপরও খবর ভাঙ্গা চিকিৎসা করাইতে পারেন না। বাপও প্রতিবন্ধী থাকায়, ছেলে প্রতিবন্ধী থাকায় তারা সকলেই গর্ভবতী, তারা রুজি রোজগার কোনো ব্যবস্থা নাই। লাঠি ছাড়া লাগে আশা থাকলে কোনো ছুটতে হতে যায়, হাত উল্টিয়া হলে হাতও সমস্যা হলে, পাওয়া সমস্যা হলে। সমাজসেবা অফিসে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে খালেদ মিয়ার পরিবারকে। তারা সমাজসেবা অধিদপ্তরের
থেকে তারা নিয়মিতভাবে মাসিক ভাতা পান, প্রতিবন্ধী ভাতা পান। তারপরেও উপজেলা প্রশাসনে আমাদের সুনজর থাকবে তাদের কর্মসংস্থান বা তাদের লেখাপড়া বা তাদের সচ্ছলতার জন্য যদি কোনো ধরনের আর্থিক সহায়তার দরকার হয়, আমরা উপজেলা প্রশাসন সেদিকে নজর রাখব। প্রতি বছর 15ই মার্চ পালিত হয় বিশ্ব পঙ্গু দিবস। পঙ্গু দিবসে খালেদ মিয়া ও শাহানের চাওয়া উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে কর্মক্ষম হয়ে ওঠার। ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিতাস নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে আতঙ্কে নদী পারের মানুষ। আগামী বর্ষা মৌসুমে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে কৃষি জমি। অভিযোগ রয়েছে উপজেলা বিএনপির এক প্রভাবশালী সদস্য এই বালুতোলা চক্রের হোতা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তিতাস নদী। এই নদীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে একটি চক্র রাতের আঁধারে বালু তুলছে। বালু তোলার ফলে নদীর দুই পাশে কোনো পার না থাকায় আগামী বর্ষায় কৃষি জমির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। দিনের বেলা বালু তোলার খবর পেলে কৃষক ও স্থানীয়রা দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন। তিতাস নদীতে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় বাসিন্দারা। তারা জানান, মাটি কেটে নিয়ে যাওয়ায় কৃষি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। তিতাস নদীর বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। এদিকে বালু তোলার প্রতিবাদ জানালে মামলার ভয় দেখাচ্ছেন প্রভাবশালীরা। দুষ্ট লোকরা বালু নিতেছে, এদেরকে আমরা বাধা দিচ্ছি। এখন তো বর্তমানে বালু তোলে জমিনগুলো থাকবে না। আমরা দাবি দেয় কেন বালু উত্তোলন বন্ধ হোক, আমরা জমিন ঠিকটা হোক। এ নিয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিজয়নগরে তিতাস নদীতে খননের কোনো প্রকল্প নেই পাউবোর। তিতাস পুনঃখনন প্রকল্প ছিল যেটা 135 কোটি টাকার। এই পুনঃখনন কাজটা শুরু হয় 2015 সালে এবং শেষ হয়ে যায় 2023 সালে। বর্তমানে ডিজাইন ডেপথ অনুযায়ী যেহেতু পানি রয়েছে, বর্তমানে কোনো পুনঃখনন কাজ তিতাসে আমাদের চলছে না। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান আসাদ পুরো বিষয়টির সঙ্গে তার সম্পৃক্ততা অস্বীকার করেন। এটা তো আমার জানা নাই ভাই, আমি তো এটার কন্ট্রাক্টরও না, এটার সাথে সম্পৃক্ত না, আমার ওইখানে কোনো ইন্টারেস্টও নাই। এখানে সম্পূর্ণ একটা রাজনীতি, এখানে আমার পিছনে আমার বিরুদ্ধে এই প্রভাকাণ্ডা চালাইতেছে। 2023 সালে তিতাস নদী খনন করা হলেও মাত্র 1 বছর পর আবার বালু তোলায় নতুন করে ভাঙন আতঙ্কে ভুগছেন নদী পাড়ের মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লা সিটি কর্পোরেশনের ভাগাড়ের ময়লা ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। এতে ভোগান্তিতে 7 গ্রামের মানুষ। দুর্গন্ধের কারণে কষ্টকর হয়েছে চলাফেরা। শ্বাসকষ্ট, চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভাগাড় উন্নয়ন প্রকল্প নেওয়া হলেও তা দেখেনি আলোর মুখ। আবর্জনা ফেলার জন্য 40 বছর আগে দৌলতপুরে প্রায় 11 একর জায়গায় ময়লার ভাগাড় তৈরি করে তৎকালীন কুমিল্লা পৌরসভা। কুমিল্লা সিটি কর্পোরেশনে উন্নীত হলেও ভাগাড়ের উন্নয়ন হয়নি। বিগত সরকারের আমলে 2টি প্রকল্প নেওয়া হলেও তা দেখেনি আলোর মুখ। এদিকে ধারণ ক্ষমতা পার হওয়া এখন বর্জ্য ছড়িয়ে পড়ছে জগন্নাথপুর, দৌলতপুর, বাসগড্ডা সহ আশপাশের 7 গ্রামে। ময়লার দুর্গন্ধে নাবিশ্বাস মানুষের। দূষিত হচ্ছে জলাশয়ের পানি, আর প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল। রাত রইলে আর বেশি দুর্গন্ধ ছড়া। আমরা কি দাঁড়ানো বাড়ি দিয়ে কতক্ষণ রাখতে পারি? বাচ্চারাও যদি ভুল করে পানিগুলো ধরে, বাচ্চাদের গায়ে বিসি বা অ্যালার্জি এরকম চর্মরোগের মতো হয়ে যায়। ডাম্পিংয়ের কাজটা যদি করে তো সবচেয়ে এলাকা মানুষের লোকে ভালো হবে। বর্জ্য পোড়ানোর ধোঁয়া আবর্জনার কারণে শ্বাসকষ্ট ও চর্মসহ নানা জটিল রোগ হতে পারে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বর্জ্যগুলো যে অবস্থার সৃষ্টি করে, এটা সামগ্রিকভাবে আমাদের পরিবেশটাকে ধ্বংস করে। আর ওই গ্রামের আশেপাশের গ্রামগুলোতে কোনো মানুষ সহজে যেতে চায় না। 2টি উন্নয়ন প্রকল্প সচলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ইউডিসিজিপিতে আমরা আরও 25 একর জায়গার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল পেয়েছি। এখন আপাতত 15 একর জায়গা অ্যাকোয়ারের কার্যক্রম চলমান আছে, যেটা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। দ্রুত এ সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় সিরাজগঞ্জের শাহজাদপুর অঞ্চলের গো খামার থেকে উৎপাদিত দুধ সমিতিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি ছাড়া আর কিছুই করতে পারতেন না খামারিরা। এতে কখনো কখনো দুধের সঠিক বাজার মূল্য পেতেন না। তবে এখন পাল্টেছে সেই চিত্র। ছোট বড় উদ্যোক্তাদের কাছে এখন দুধ বিক্রি করে লাভবান হচ্ছেন খামারিরা।
দেশের অন্যতম দুগ্ধভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর। এখানে প্রায় 1500 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ছোট বড় প্রায় 30,000 গোখামার। এসব খামারে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপন্ন হয়। খামারিরা সমিতিভুক্ত হওয়ায় এসব দুধ 40 থেকে 45 টাকা দরে বিক্রি করতে বাধ্য হতো মিল্কভিটা ও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে। এতে সঠিক বাজার মূল্য না পাওয়ায় লোকসানে পড়ত খামারিরা। আবার কখনো প্রতিষ্ঠানগুলো দুধ সংগ্রহ কমিয়ে দিলে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়তে হতো খামারিদের। এখন পাল্টে গেছে সেই চিত্র। খামারিদের লোকসানের হাত থেকে রক্ষায় স্থানীয় উদ্যোক্তারা গড়ে তুলেছেন প্রায় অর্ধশত দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রান্তিক খামারিরা স্থানীয় উদ্যোক্তাদের কাছে দুধ বিক্রি করছেন 60 থেকে 65 টাকা লিটারে। ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন খামারিরাও। সঠিক ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এখন এই ধরনের ব্যবসার সাথে আমরা জড়িত হয়ে এদেরকে দুধ দেই। দুধ দিয়ে আমরা অনেক লাভবান হই। বাকি দুধটা আমরা নিজেরা অনেক বেশি দামে কিনে নেই, আর যখনই খামারের দুধ আমরা নিজেরা কাজ করি তখন আমাদের দামটা আমরা বেশি পাই। বিভিন্ন প্রক্রিয়াজাত করে ক্রিম সেপারেশন করে আমরা ঘি তৈরি করি, মাঠা তৈরি করি, লাবাক তৈরি করি, মিষ্টি দই তৈরি করে আমরা দেশে বিদেশে আমরা এটা বিক্রি করি এবং বিক্রি করে আমরা যথেষ্ট লাভবান হচ্ছি। এই খাতকে এগিয়ে নিতে সরকারিভাবে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা এলডিডিপি প্রকল্প থেকে ম্যাচিং গ্র্যান্টের আওতায় এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে আমরা ম্যাচিং গ্র্যান্ট দিয়েছি। এটা দিয়েছি যেন তারা ব্যবসাটিকে আরও সম্প্রসারিত করতে পারে। শাহজাদপুরে প্রতিদিন প্রায় 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়, যার বাজার মূল্য 5 কোটি টাকা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।